যে নাবালক হইলে ট্যাক্স ফাইল থাকবে না। তাহলে 5 জনের নামে যদি 5টা ট্যাক্স ফাইল করেন আপনি, 5 জনের 5টা ব্যাংক অ্যাকাউন্ট করে ওই জায়গায় যদি ইনকাম দেখান, ঠিক আছে, তাহলে 5 জনে 3,500 ইন্টু 5, এত টাকার এক্সাম্পশন, ঠিক আছে। তাহলে ব্যবসাটারে যদি আপনি হন সে একটা সুপার শপ, সুপার শপের মধ্যে আপনি 5 ভাগ করলেন, এক জায়গায় দিলেন ফার্মেসি, এক জায়গায় হলো ওই কাটলারিস, এক জায়গায় গ্রোসারি করলেন, করে এটা ভাগ করে দিলেন 5 জন দেখাশোনা করে, ঠিক আছে। ভাড়ার চুক্তিপত্র আছে, ওটারও 5 জনের নামে করবে, যে ফ্লোরে 5 জনে ভাগাভাগি করে নিচ্ছে। তাহলে করের বোঝা অনেক লাঘব হতো। অথবা আপনি একা ইনকাম করেন, আপনার ইনকামের মধ্যে সকল কিছু পিওর ইনকাম না, তাহলে বলা আছে ক্লাবিং অফ ইনকাম। মানে স্ত্রীর ফাইল আপনারা দেখাইলেন, নাবালক সন্তান আপনারা দেখাইলেন, আবার করতে পারেন আপনার ইনকামের ওই বিভিন্ন যে কারিশমা আছে এগুলো ওনাদের ফাইলে দেখাইলেন, তাহলে কিন্তু ট্যাক্সের ভাল লাঘব হবে। তারপর হচ্ছে কর বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করবো, আপিল ও রিভিশন প্রক্রিয়া প্রতিনিধিত্ব করবো, কর আইন সম্পর্কে সচেতনতা বাড়াবো। যে তারপরের কোশ্চেনটা কি আসছে দেখুন, এই যে কর আইনজীবী নিয়ে কিন্তু আগে 5টা সেন্টেন্স দেখলেন, এখন আবার দেখছেন আরো 10টা। এখন এই 10টা আপনারা পড়েন, একজনকেও একটু শব্দ করে পড়েন, কারণ এতক্ষণ কথা বললে আমার গলার ইস্যু আছে। আপনাদের মধ্যে থেকে যার কণ্ঠ ভালো আছে সে বলেন। ভাই রিডিং করতে পারবেন না কেউ? স্যার, আমি রিডিং করছি। রিডিং একজন ধীরে ধীরে। রাষ্ট্রের রাজস্ব আহরণে আপনার ভূমিকা ও গুরুত্বের উপর 10টি বাক্য লিখুন। 1, হুম। সঠিক কর প্রদানে করদাতাকে উৎসাহী করা। 2, কর ফাঁকি প্রতিরোধে সহায়তা করি। 3, আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করি। 4, করদাতা ও সরকারের মধ্যে সেতুবন্ধন তৈরি করি। 5, বিরোধ দ্রুত নিষ্পত্তিতে ভূমিকা রাখি। 6, কর ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি করি। 7, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি পায়। 8, করদাতার আস্থা বাড়ে। 9, আইনি জটিলতা কমাই। 10, রাষ্ট্রীয় উন্নয়নে অবদান রাখি। তো এগুলো দেখেন ওই যে 1-2বার পড়লে সবাই লিখতে পারবে, এটা কষ্ট হবে না। তারপর দেখেন এই যে উৎসে করের 2টি উদাহরণ দেয়, এবং উৎস কর বলতে কি বোঝায় এটা ব্যাখ্যা দিতে বলছে। তাহলে আমরা গত ক্লাসে লামসাম যেটা বলছিলাম, যে যেখানে লেনদেনের সূত্রপাত ওই জায়গায় উৎস করের কোশ্চেন। তাহলে আপনি সেবা দিচ্ছেন, পণ্য বিক্রয় করছেন, তাহলে দুটা বিষয় হলো পণ্য বিক্রয় অথবা সেবা বিক্রয়। তাহলে আপনি বিক্রয় করতে পারেন বাকিতে, সেবাও দিতে পারেন বাকিতে। যেমন আপনি চাকরি করেন 30 দিন, পরের মাসের 7 তারিখে আপনার বেতন দেয়। তাহলে এই যে বেতন যখন দিবে, মানে যখন নগদ লেনদেনটা হবে, বিনিময়টা যখন আসবে, এই বিনিময়ের সূত্রপাত যখন হবে তখন বিনিময় যিনি দিবেন উনি উৎসে করকর্তন করবেন। তাহলে আমরা যদি আইন নাও পড়ি, যেমন আপনি পণ্য বিক্রি করছেন, আপনারা টাকা পরিশোধ করতে হবে। আপনি কনসালটেন্সি সার্ভিস দিচ্ছেন, টাকা পরিশোধ করবেন। আপনি কমিশন এজেন্ট হিসেবে কাজ করছেন, আপনার কমিশন দিবেন। আপনি চাকরি করছেন, আপনার বেতন দিবেন। আপনি প্রতিষ্ঠানের জন্য একটা অ্যাড করে দিচ্ছেন, বিজ্ঞাপনের বিপরীতে আপনার পেমেন্ট দিবেন। আপনি এই সিএনএফ এজেন্ট, আপনি তার মালামাল ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে হেল্প করবেন। তাহলে সিএফ এন্ড এজেন্ট হিসেবে আপনি যখন তার কাছ থেকে আপনার অনারারিয়াম বা সম্মানী নেবেন, তখন আপনি তার থেকে ট্যাক্স কাটবেন। তাহলে এটা সহজে বুঝতে গেলে আপনি কি করবেন, আপনার প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, অথবা চার্ট অফ অ্যাকাউন্টস, অথবা অ্যানুয়াল অডিট রিপোর্ট, ওই জায়গায় যে নোটস আছে, নোটসে দেখবেন কি কি খাতে খরচ হয়েছে। তাহলে ইউজুয়ালি প্রত্যেকটা খাতেই উৎসে করার বিষয় আছে। তাহলে এর মধ্যে আপনি যখন এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট মোটামুটি রিভিউ করলেন, আপনার কিন্তু 8টা 10টা খরচের খাত আপনার মাথায় থাকবে। তাহলে এখানে বলছে 2টা খাত, একটা বলছে বেতন থেকে উৎসে কর্তন, আর একটা হচ্ছে ঠিকাদারের বিল থেকে উৎসে কর্তন। তাহলে উৎসে কর্তন এতক্ষণ যেটা বললাম, ঠিক আছে, যে যেখানে লেনদেনের সূত্রপাত ওই জায়গায় বিনিময় মূল্য দেওয়ার সময় যিনি মূল্য পরিশোধ করবেন। আর কিছু কিছু ক্ষেত্রে
সরকারি দপ্তর অথবা রেগুলেটরি বোর্ডের কাছ থেকে সেবা নিতে গেলে ওই জায়গায় উচ্চে কর আদায় করা হবে। এই উচ্চে কর আদায় করার উদ্দেশ্য হলো সরকারের প্রতিনিধি হিসেবে এই স্পেসিফিক পার্সন, তারা সরকারের তরফ থেকে কর আদায় করবে যেন সরকারের আয়ের প্রবাহ সারা মাস ধরে, মানে সরকারের আয়ের প্রবাহ যেন সারা বছর ব্যাপী থাকে। তাহলে সে কর্তন করবে, কর্তন করার পরে সরকারি খাতে জমা দিবে, আর যার কাছ থেকে কর্তন করবে তার একটা সার্টিফিকেট দিবে। তাহলে এর কারণে কি হয় যে মানে বছর শেষে একবারে করের বোঝা লাগবে না। আপনার যখন প্রবাহ থাকলো তখন আপনি করটা দিয়ে দিলেন। তাহলে বছর শেষে এট এ টাইম বা এককালীন কর দিতে গেলে যেই ক্যাশ ফ্লোতে যে নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে অথবা এক্সট্রা লোড পড়ে, সেটা রিমুভ বা তিরোহিত হয়। ঠিক আছে, তাহলে আপনি মোটামুটি আপনার বাসায় লিখতে পারেন, সমস্যা নেই। তারপরে আসেন এই যে দান কর। এবার দান করার যে সংজ্ঞাটা আমরা করছি, আপনি যদি ওই সংজ্ঞাটারই এরকম ভাগ ভাগ করে লেখ তাহলে কিন্তু না। তাহলে এখানে বলছে দান কর হলো উপহার বা দানের উপর আরোপিত কর। তারপরে বলছে নির্দিষ্ট সীমার বেশি দানে কর প্রযোজ্য। তা আপনি যদি ভালো পারেন, আপনি যে লিখলেন যে সেকশন 4-এ উল্লিখিত দানের বাইরে অতিরিক্ত দান করলে তার উপরে কর দিতে হবে। এটি সম্পদের স্থানান্তর নিয়ন্ত্রণ করে। তারপর কর ফাঁকি রোধে সহায়ক, সরকারের রাজস্ব বৃদ্ধি পায় বা সরকার রাজস্ব পায়। তারপরে এই যে এডিআর নিয়ে বারবার আমরা আলোচনা করছি। এডিআর কি আসলে? এডিআর নেওয়া হলো বিকল্প বিরোধ নিষ্পত্তি। বিকল্প মানে হলো আইনের যে পথ বা পন্থা, এর বাইরে কোন একটা বিষয়ের নিষ্পত্তি করা। তাহলে আইনের বাইরে যখন যাবেন এটাকে বলা হয় বিকল্প। ঠিক আছে, বা অল্টারনেটিভ। তাহলে এটা হলো অনেকটা সালিসি পদ্ধতির মতো, আরবিট্রেশন। তাহলে এখানে সরাসরি বিচারক থাকবে না, এই কারণে এটা বলা হয় কোয়াসি জুডিশিয়াল, মানে পুরোপুরি জুডিশিয়াল না কিন্তু জুডিশিয়ালের মর্যাদাপন্ন। তাহলে ওই জায়গায় যিনি বিচারক থাকবেন উনি দুই পক্ষের বক্তব্য শুনে যা বলবেন সেটাই দুই পক্ষ মানতে হবে। তো এটা যেহেতু বিকল্প, এই বিকল্পের বিরুদ্ধে আপনি আর মামলা করতে পারবেন। এটার সুবিধা কি যে আইনি জটিলতা কম, সময় কম লাগে, খরচ কম লাগে, দুই পক্ষের মধ্যে একটা উইন উইন সিচুয়েশন থাকে। তারপরে এটা একটা গোপনীয় প্রক্রিয়া, এটা ডিসক্লোজ হয় না। ঠিক আছে, এটা সালিসি পদ্ধতি। তারপরে দেন উপকর কমিশনার আদেশের সংক্ষুব্ধ, ওই যেটা আমরা বললাম যে আইনি পন্থা। তাহলে উপকর কমিশনার সে হলো অ্যাসেসিং অফিসার, ফিল্ডে গেলে বলে এও, অ্যাসেসমেন্ট অফিসার বা অ্যাসেসিং অফিসার। তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম অ্যাসেসিং অফিসার কারা, 3 জনের নাম বলছিলাম। আপনাদের কারো খেয়াল আছে কিনা? এই 3জন কে কে, কেউ বলতে পারবেন কিনা? আপনারা যারা মনোযোগ দিয়া আয়কর অথরিটি এটা দেখছেন তাদের সবারই মনে থাকা উচিত। বলছিলাম যে ইন্সপেক্টর হলো সর্বনিম্ন পজিশন। তাহলে বটম লেভেলে আর 3জন যে আছে, ইএসিটি, তারপর হলো বিসিটি, আর এদের মাঝখানে একজন আছে এসিটি। তাহলে এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, আর হলো ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। এই 3জন হলো অ্যাসেসিং কর্মকর্তা। তো ওনাদের কোনো রায় আসলে, যার বিরুদ্ধে রায়টা আসলে উনি অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু উনি আসলে বুঝতে পারতেছেন না কি করবেন, আসছে আপনার কাছে। তাহলে দেন এই যে 7টা কোশ্চেনের মধ্যে 3টাই কিন্তু আয়কর আইনজীবী হিসেবে আপনার ভূমিকা নিয়ে আসছেন। তাহলে এখন আপনি কি করবেন, ওনারা কি পরামর্শ দিবেন আপনি? যে ভাই কোশ্চেন করছিলেন উনি পড়ে নেবেন।
যিনি আইনজীবী নিয়ে বারবার কোশ্চেন করতেছিলেন, উনি একটু পড়েন, পড়া কোনো মতামত আছে কিনা বলো। করদাতাকে প্রথমে আদেশটি বিস্তারিতভাবে পর্যালোচনা করে আইন ত্রুটি চিহ্নিত করতে বলবো। দুই, তাহলে নির্ধারিত প্রথম দেন, হ্যাঁ সময়সীমার একটু মাধ্যমে তাহলে 1 নম্বরে দেন প্রথমে হচ্ছে আইনি ত্রুটি আছে কিনা। তার মানে আপনি বুঝলেন যেখানে আইন সঙ্গত না এরকম বিষয় থাকতে পারে, আবার আইনের সাথে যায় না এরকম বিষয় থাকতে পারে। তার মানে অ্যাসেসিং কর্মকর্তা অনুমান ভিত্তিক থেকেও বিবেচনা করতে হবে। সে বললেন যে আপনার ইনকাম হচ্ছে 1 লাখ, এখন বিসিটি বললো না আপনার ইনকাম 10 লাখ। ওনার মন মর্জি মতো কিছু চাপাইছে কিনা সেটাও দেখুন। আচ্ছা, তারপরে আসেন। দুই, নির্ধারিত সময়সীমার মধ্যে আপিল দাখিল করার পরামর্শ দিব। হ্যাঁ, তাহলে 2 নম্বরটা তিন, হলো যে যখন, হ্যাঁ একটা একটা করে যাই। তার মানে সে যখন আপনার কাছে আসছে, আসলে প্রথমেই দেখবেন এই যে অ্যাসেসমেন্ট অর্ডারটা আসছে, এই অর্ডার পর কতদিনের মধ্যে সে আপনার কাছে আসছে। তাহলে অ্যাসেসমেন্ট অর্ডারটা পর অফিস ইস্যু করছে, সে পোস্টাল ডাকে পাইছে, তাহলে ওই জায়গায় চিঠিতে মানে যখন তারা ভিতরে হার্ড ডকুমেন্টস ওই জায়গাটা ডেট উল্লেখ থাকে, তাহলে ওই ডেটে কিন্তু ইস্যু হয়েছে। এখন আপনার কাছে আসছে, আসার পরে দেখা গেল আইনে যে লিমিট দেওয়া আছে এই সময় পার হয়ে গেছে। যদি পার না হয় আপনি বলবেন যে ইমিডিয়েট আপিল করেন। আর পার হয়ে গেলে ওই রাস্তা আবার আপনার জানতে হবে। ঠিক আছে, ওটা আবার বিকল্প রাস্তা, ও জায়গায় বলা আছে যে আপনি এই যে আপনার হাত হস্তগত হয়েছে ওই তারিখটা আসলে নির্ধারিত সময়ের পরে আসছে, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আবার ডিসিপির কাছে একটা অ্যাপ্লিকেশন দিবেন সার্টিফাইড কপির জন্য, আবার সাথে একটা গ্রাউন্ড লিখবেন। তাহলে এই নির্ধারিত সীমার পরেও আপনি আপিল করতে হবে। আচ্ছা, তারপরে একটা আসেন। প্রয়োজনীয় স্যার, সকল প্রমাণপত্র ও নথিপত্র সঠিকভাবে প্রস্তুত ও সংরক্ষণ করতে বলবো। তারপরে একটা আসেন। বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর পদ্ধতি গ্রহণের সম্ভাবনা বিবেচনা করতে বলবো। আচ্ছা, তাহলে দেখেন ঘুরে ফিরে কিন্তু এডিআর বার সব জায়গায় আসতেছে। তারপরে আসেন করযোগ্য আয় নিরূপণ। এখানে বলা আছে কোন এক ব্যক্তির আয় ছিল 20 লাখ টাকা, কর রেয়াত পাইছেন 30,000 টাকা, এখন তার কর নিরূপণ করবে। তাহলে আমরা জানি করযোগ্য আয় তার মানে খরচ বাদ দিয়ে এই আয় আসছে, খাত বলা নাই, অথবা খাত বলা থাকলেও বলা আছে করযোগ্য। তার মানে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যে টাকা আসছে সেটা হলো করযোগ্য আয়। করযোগ্য আয়ের ভিত্তিতে তার করের পরিমাণ নিরূপণ করে। আবার বলছে সে কর রেয়াত 30,000 টাকা পাবে। তাহলে আমরা যে স্ল্যাব, তাহলে বছর যে বছর আসবে ওই বছর হিসাব করলাম। এখন আমরা এই 24-25 আয় বছর ধরে সমাধানটা করা আছে। তাহলে প্রথম 3,50,000 পর্যন্ত জিরো। তাহলে এখন অনেকে আবার আমরা কি করব, অনুমান লিখবো। অনুমান অনুমান এটা লিখবো যে ধরে নেওয়া হলো সে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা, স্বাভাবিক। ঠিক আছে, মানে সে ফিমেল না। অনেকে আবার লাগবেন যে ধরে নেওয়া হলো সে ফিমেল না, ইজ পার্সন না। তাহলে অত কথা লেখার দরকার নেই, ওগুলি লেখলে আপনার এডিশনাল মার্কস আসবে না। ঠিক আছে, তাহলে লিখলেন যে সাধারণ কর অব্যাহত হলো 3,50,000, পরের 1,05,000, পরের 3,00,000 10%, পরের 4,00,000 15%, পরের 8,50,000 জন্য। তাহলে টোটাল কত হলো দেখেন। তাহলে 20 লাখের জন্য 2,65,000 টাকা তার হলো কর, আর রেয়াত পাবে 30, বাকি 2,35,000-এর উপরে সে কর দিবে। এই কোশ্চেনটা একটু জটিল, মানে বলছে আয়কর আইন 2023 কিভাবে সংশোধন করা যায়। তাহলে সংশোধন কিভাবে করা যায়, তাহলে আপনার বুঝতে হবে আয়কর আইনে কোন কোন জায়গায় ঝামেলা আছে। তাহলে কোশ্চেন করে আগে বুঝতে হবে। এখানে কিন্তু বলে না যে কোন কোন ইস্যু সংশোধন করতে হবে, কিভাবে সংশোধন করা যায়। আইন সংশোধন আপনার পার্টিকুলার এরিয়া নিয়ে বলে না।
ঘটনা বুঝেন, কিন্তু আমরা অনেকে অ্যান্সার করি, করে খুব প্রফুল্ল থাকি, যে আমি বলছি যে 6 শিডিউলের ওই জায়গা পরিবর্তন করা দরকার, ন্যূনতম কর বাতিল করা দরকার, তারপরে লাইফস্টাইল বা জীবনযাত্রার ব্যয় বাড়ছে, ইনফ্লেশন বেশি, এই কারণে অব্যাহতির সীমা 10 লাখ দেওয়া উচিত। তো এইসব জিনিস চাই না, বলছে যে আইন সংশোধন। তাহলে আইন সংশোধন করতে গেলে আইন যারা প্রণয়ন করছে তাদের মাধ্যমে করতে হবে। তার মানে সংসদের মাধ্যমে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হলে এই আইন বাতিল দিয়ে আবার নতুন আইন করতে হবে, অথবা সংশোধনী বিল পাস করতে হবে। তারপরে দেখবেন যে এই 2023-এর একটা ধারা আছে, সম্ভবত 334, ওই জায়গায় বলা আছে এনবিআর, ওই 334 ধারা বলে যে কোনো বিষয়ে সংশোধন আনতে হবে। তাহলে সংশোধন আনবে কি হবে, যে বিধি প্রজ্ঞাপন, এছাড়াও বাংলা প্রজ্ঞাপন অথবা নির্দেশনা জারি করে। তারপর হচ্ছে বাজেট প্রস্তাবনের মাধ্যমে কর হার, কর ছাড়, অন্যান্য বিধানে পরিবর্তন আনা যায়, যেটা একদম প্রতি বছর যেটা বলছে যে প্রথমে হয় বিল, তারপরে অ্যাক্ট, তারপরে এসআরও, জিআরও, বিভিন্ন জিনিস আছে। ঠিক আছে। তারপর হচ্ছে আদালতের রায়ের ভিত্তিতে আইনের ব্যাখ্যা ও প্রয়োগে পরিবর্তন আনে। আর এটা হচ্ছে সময় উপযোগী অর্থনৈতিক প্রয়োজন ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রক্ষা করা। তারপরে দেন কর দিবসের উপর 5টি বাক্য। তাহলে যারা অলরেডি ইনকাম ট্যাক্স রিটার্ন নিজে জমা দিচ্ছেন, অথবা জমা না দিলেও বিভিন্ন সময় আয়কর মেলায় গেছেন, অথবা এই যে এনবিআর এত হাক ডাক, অথবা কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, দেখবেন যে নভেম্বর মাস আসলে বিভিন্ন ব্যস্ততা বাড়ে অনেকের। তাহলে ব্যস্ততা কি দেখবেন যে সারা বছর চুপচাপ থাকে, এই নভেম্বর মাস আসলে দৌড়াদৌড়ি শুরু হয়। তার মানে সচেতন করবো, ওই দিন বুঝে যে কর যদি আমি না দিই কি জটিলতায় পড়তে পারবো। এখন 30 তারিখ লাস্ট ডেট, 29 তারিখ রাত 12টার সময় বসে সারা রাত কাজ করে, করে আর মিলাইতে পারে না, পরের দিন লামসামে সাবমিট করে দিন, এখন আর ওই দিন নাই। ঠিক আছে। এখন না মিলাইতে পারলে ওই রিটার্ন আর জমাই নিল। তার হচ্ছে সরকার করদাতাদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। মানে এনবিআর এর অফিসগুলিতে গেলে দেখবেন ওই জায়গায় মেলার মতো বসে, আপনি গেলে আপনারা চকলেট খাওয়াবে, পানি খাওয়াবেন। ঠিক আছে। স্টিকার দিবে। তাহলে এই 5টা বাক্য লেখে না। এখন আসেন অ্যাকাউন্টিং টার্ম, কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করি। তাহলে কস্ট অফ গুডস সোল্ড মানে হলো, যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তারা জানেন, বিক্রয় থেকে জিপি বের করতে হলে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে। তো এখানে তাহলে একটা কস্ট অফ কোশ্চেন গুডস আছে সোল্ড, আমার। স্যার, জি, সিওজিএস যে বের করতে বলছে, আমরা নর্মাল অ্যাকাউন্টিং এ তো একরকম বের করি, কিন্তু আবার ট্যাক্সের ভাষায় তো ওরা তো সব কষ্ট আর ট্যাক্সেবল এক্সপেন্স হিসেবে ওরা ধরে না, কিছু কিছু এক্সপেন্স তো ওরা হচ্ছে আইন, ট্যাক্স আইন অনুসারে নন ট্যাক্সেবল ধরে নেই। তো এই ক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সার আমরা কিভাবে বলবো? এই কোশ্চেনে ওই ধরনের কোনো প্যারামিটার দেওয়া নাই, আপনার বলছে এটা অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টস এর বিষয় বলা আছে। যদি ওটা থাকতো তাহলে এখানে বলতো যে পারচেজ 700 টাকা, 200 টাকা আপনি নন ব্যাংক চ্যানেলে দিচ্ছেন, ক্যারিজ কস্ট আছে 50, 20 টাকা আপনি উৎসে কর্তন করেন নেন, মজুরি দিচ্ছেন 20 টাকা, 10 টাকা ব্যাংকে দিচ্ছেন, 5 টাকা নন ব্যাংকে দিচ্ছেন, 5 টাকার উপরে ট্যাক্স কাটেন নেন। তখন আপনি করবেন কস্ট অফ গুডস সোল্ড অ্যাজ পার অ্যাকাউন্টস, আর একটা হলো কস্ট অফ গুডস সোল্ড অ্যাজ পার ট্যাক্স রুলস বা ট্যাক্স প্রভিশন। ঠিক আছে। মানে এই কারণে বারবার জি বলে যে স্যার, এটা থ্যাংক হাইলি কম্পিটিটিভ না, আর কোশ্চেনের প্যাটার্ন আগে পড়বেন, পড়ে আপনি অ্যান্সার করবেন। কিন্তু এই সাদামাটা কোশ্চেনের মধ্যে যদি আমি আপনি প্রথমেই মাইন্ডে ওটা ঢুকাই, মানে ওটা ঢুকবে কখন, যখন আমি খুব বেশি পড়াশোনা করি। ঠিক আছে। আর এটা বিসিএস লেভেলের কোশ্চেন পাবো, কারণ বিসিএস এ হলো অনেক কিছু জাজ করে, জাজমেন্টাল ইস্যু আছে। এখানে কিন্তু আপনার অত ক্রিটিক্যাল কিছু বলে না। ঠিক আছে। তাহলে ওরকম কিছু যখন বলে নাই, তাহলে আমি আপনার ওটা ভাবার দরকার নেই। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর ফর্মুলা আপনারা কি জানেন, একজন বলেন। ফর্মুলা না জানলে তো আর আপনার, অ্যাকাউন্টেন্ট হলে আপনি পারলেন, যারা অ্যাকাউন্টেন্ট না তাদের জন্য অ্যাকাউন্টিং ক্লাস আমরা কিছু আউটলাইন দিব। অলরেডি আপনাদের মানে 27 পাতার মনে হয় একটা ওয়ার্ড কপি শেয়ার করা আছে, আমরা যখন পড়বো এই 27 পাতার থেকে আমরা কমাইতে কমাইতে 5-7 পাতা নিয়ে আসবো। ঠিক আছে। ওটা মার্ক করে দিব যে ওই জায়গাগুলি পড়বো।
এখন যারা কমার্সের স্টুডেন্ট তারা কেউ বলেন কস্ট অফ গুডস সোল্ড এর সূত্রটা কি? কমার্সের আছেন না কেউ? ওটা বলা আছে ওপেনিং স্টক প্লাস পারচেস লেস ক্লোজিং স্টক প্লাস ডিরেক্ট এক্সপেন্সেস। তাহলে দেখেন প্রথমে বলা আছে ওপেনিং স্টক ছিল 500 টাকা, পারচেস করছে 700 টাকা, তারপরে বলছে মাইনাস ক্লোজিং স্টক, আর এই যে সরাসরি খরচ উৎপাদনের সাথে ওগুলো যোগ করছে। ফর্মুলাটা কি? Sir, opening balance plus purchase minus closing balance. তাহলে প্রথম হলো ওপেনিং স্টক প্লাস পারচেস লেস ক্লোজিং স্টক প্লাস ডিরেক্ট এক্সপেন্সেস। ডিরেক্ট, তাহলে যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট তারা জানেন ডিরেক্ট খরচ মানে হলো প্রোডাকশনের সাথে জড়িত সকল খরচ। এখন যদি ক্রিটিক্যাল কোশ্চেন দেয়, এক্সপেন্সের মধ্যে লিখলো পারচেজ ওয়াইজেস, এরপরে লেখা থাকলো জেনারেল ম্যানেজারের স্যালারি। তাহলে যারা আমরা অ্যাকাউন্টিং স্টুডেন্ট তারা পাজল হবে না, আর যারা নন কমার্সের তারা কি করব, জেনারেল ম্যানেজারের স্যালারিও যোগ করে দিবে। এখন জেনারেল ম্যানেজার যোগ করে যদি আপনি বলেন যে ধরে নেওয়া হলো এটা প্রোডাকশন ম্যানেজার, তাহলে মাপ পাইলেন। আর যদি ওই জায়গায় বলা থাকে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন খরচ এত টাকা, অথবা সেলস এর হেডের বেতন এত টাকা, তাহলে ওই খরচটা আসবে না। আচ্ছা, কস্ট অফ গুডস সেল গেল, এখন আসেন জিপিও নেট প্রফিট। তাহলে জিপি আসে কিভাবে? সেলস থেকে কি প্রোডাকশন রিলেটেড খরচ বাদ দিলে বা কস্ট অফ গুডস সেল বাদ দিলে, তাহলে জিপি মানে হলো সেলস থেকে কস্ট অফ গুডস সেল বাদ দিচ্ছে জিপি। তাহলে এটার সূত্র হলো সেলস মাইনাস সিও জিএস। যারা নন কমার্স এরা মুখস্থ করবেন, আপনার আর বুঝার দরকার নাই, খালি মুখস্থ। তাহলে আমি বলছি যে জিপি সেলস থেকে গ্রস কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে 200 টাকা। আমি বলছি জিপি এর রেট কত? তাহলে রেট মানে হলো যে জিপি ডিভাইডেড বাই সেলস, জিপি রেট। এগুলি অ্যাকাউন্টিং এর বিষয়, এগুলি ইয়ার বিষয় না, ট্যাক্সের বিষয় না। এরপর আসে নেট প্রফিট। নেট প্রফিট মানে হলো জিপি মাইনাস, Other expense. ঠিক আছে, মানে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খরচ ছাড়া বাকি যা আছে সেটা বাদ দিবেন। এখন 13 নম্বরে আসেন, এটা পড়ার দরকার নাই, এটা হলো যে যারা ওই যে সামাজিক আর্থিক অবস্থার সাথে জড়িত, পেপার পত্রিকা পড়েন, চায়ের আড্ডা দেন, এরা সবাই কম বেশি লিখতে পারছে। এটা সবাই 2-1 লাইন লিখতে পারে। তারপর আছে গণতন্ত্রের উপরে 10টি বাক্য, ওটা লেখার কিছু না। এক কথা প্রকাশ, ক্লাস 9-10 যারা আমরা এক কথা প্রকাশ করছি তারা লিখতে হবে। 15 নম্বরটা আসছে কি, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, ওটা ক্লাস 5 আমরা পড়ছি, ওটা লিখতে হবে। ইংরেজি, বাংলা থেকে ইংরেজি ওটা একটু কঠিন বিষয় দিলে ঝামেলা, ইউজুয়ালি সহজ দেয়, ঠিক আছে। তা আমি আপনার যা পারি তাই লাগবে, ওটা আসলে ক্লাসরুমে আলোচনার কিছু না। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্কুল কলেজে যে অ্যাপ্লিকেশনের ফরম্যাট, ওই ফরম্যাটটা ঠিক রেখে আপনি মাঝখানে যা মন চাইলে খালি আইনের রেফারেন্স দিবেন, ঠিক আছে। তাহলে প্রথমে দেখেন কি আছে এখানে, কার বরাবর দিলাম, ওনার ঠিকানা কোন জায়গায়, আর কোন বিষয়ে দেখলাম, এরপরে তার এড্রেসিং করলাম, করার পরে তার সম্মান সূচক কিছু লেখা আমি আমার নাম, তারপরে হলো আপনার এইসব জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইটির নাম্বার, ইটির নাম্বারটা লিখতে হবে। তারপর শূন্যস্থান পূরণ ইংরেজিতে, এটা পারলে ভালো, না পারলে ভুল শুদ্ধ যাই হোক লিখবেন। তাহলে 24 সালের কোশ্চেনটা দেখলেন।
স্যার ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়াটা কি ম্যান্ডেটরি? ওটা ওই যে 264 দ্বারা বললাম না যে 39টা আইটেম বলা আছে, ওই জায়গায় ম্যান্ডেটরি। অ্যাকাউন্টিংটা আপনারা পড়বেন, পরের ক্লাসে আমরা আলোচনা করবো। আর আজকে একটা জিনিস একটু দেখাই দিই আপনাদের। এই নির্দেশিকা কেউ খুলছেন কিনা? আপনারা যখনই সময় পাবেন নির্দেশিকাটা দেখবেন। যদিও 141 পাতা, 141 পাতা, আমার আপনার পড়ার দরকার নেই। আসেন এই জায়গায়। এখানে বলছে স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে 25-26 কর বর্ষ। 25-26 কর বর্ষ মানে এখন যেটা চলতেছে, তাহলে কর বছরের আগের বছরে হলো আয় বছর, তাহলে 24-25 আয় বছরের বিপরীতে যখন আমি রিটার্ন জমা দিব তখন এই রেট অ্যাপ্লাই করব। তাহলে এই যে এই রেট আপনি মনে রাখেন। পাশাপাশি এই যে প্রথমে বলা আছে 3,50,000 পর্যন্ত আয়ের উপরে শূন্য, কাদের জন্য? স্বাভাবিক ব্যক্তি করদাতা, এটা বলেছে 3,50,000 ইন জেনারেল সবার জন্য। এরপরে দেখেন ভাগাভাগি করা আছে। মহিলা হলে 4 লাখ, 65 বা তার বেশি বয়স্ক হলে 4 লাখ, থার্ড জেন্ডার, প্রতিবন্ধী ব্যক্তি তার জন্য 4,75,000, গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 5 লাখ। তারপরে বলা আছে প্রতিবন্ধী সন্তান যদি থাকে প্রত্যেক সন্তানের জন্য তার পিতা অথবা মাতা যে কোনো ফাইলে 50,000। তাহলে ওই এই সীমার অতিরিক্ত আরো 50,000 উনি পাবেন। এরপরে দেখেন এখানে যে বলা আছে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে রেয়াত পাবে, এই অংশটা পড়বে। এরপরে দেখেন যে আয়ের খাত, আয়ের খাত ধরে বলা আছে যে কোন খাতের ইনকামের বিপরীতে কি খরচ করতে পারবে, ঠিক আছে, এবং কি কি ডকুমেন্টস রাখতে হবে। ওইগুলি একবার করলে আপনি লিখতে পারবেন, এগুলো নিয়ে কষ্ট করার দরকার নেই আপনি বেশি। এইভাবে আয়ের খাত পড়তে পড়তে আপনি যাবেন। এটা প্রিন্ট আউট দেওয়ার দরকার নেই, আপনি যখন সময় পাবেন তখন হোয়াটসঅ্যাপে রেখে দিলেন, একবার দুবার করে, মানে যখন সময় পাবেন তখন দেখবেন। পুরো বই পড়ার দরকার না, যেগুলি বলতেছি এগুলো মোটামুটি দেখবেন। তারপরে যেটা বলছিলাম সার্চ চার্জ, সার্চ চার্জ কখন দিতে হবে দেখেন, এই যে স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে যদি আয় বছরের শেষ তারিখে তার সম্পদ, নেট সম্পদের পরিমাণ, এই যে বলছে নেট সম্পদ, নেট পরিসম্পদ মানে হলো টোটাল ইনকাম থেকে লাইবিলিটি বাদ দিলে যা থাকে, 4 কোটি টাকা পর্যন্ত থাকলে কোনো সার্চ চার্জ দেওয়া লাগবে না। এরপরে লিমিট দেওয়া আছে, এই লিমিটটা মুখস্থ করবে। তারপরে বলা আছে কারো যদি একের অধিক মোটর কার থাকে তাহলে সে পরিবেশ চার্জ দিবে। এটা আইনে আসছে হলো 2 বছর হয়েছে, ঠিক আছে। এটা একটু পুরানিয়া, এটা থেকে পরীক্ষায় থাকলেও থাকতে পারে।
আপনি মন চাইলে এক পাতা থেকে শুরু করে আরেক পাতা সবই পড়তে পারেন, অথবা যেগুলি বললাম এই ডিটেলই দেখবেন। আর এখান থেকে যে ভালো মতো যে জিনিসটা দেখবেন সেটা আসতেছে আপনাদের এই যে 10 পাতার যে ফর্মটা বললাম, ইনকাম ট্যাক্স রিটার্ন। ইনকাম ট্যাক্স রিটার্নে কি থাকে? প্রথমে আসেন যে একটা 10 পাতার স্ট্যান্ডার্ড ফর্ম, আর একটা হলো 1 পাতার ফর্ম। তাহলে 1 পাতার রিটার্নটার নাম হলো আইটি ঘ 2023। আপনি 10 পাতার রিটার্ন না দেয়া 1 পাতার রিটার্ন দিতে পারবেন যদি আপনার করযোগ্য বা ট্যাক্সেবল ইনকাম 5 লাখ টাকা ক্রস না করে, মোট সম্পদ 50 লাখ টাকা অতিক্রম না করে, তাহলে আপনি এই 1 পাতার রিটার্ন ফিল আপ করবেন। তার মানে আপনার অ্যাসেট, লাইবিলিটি আর খরচের বিবরণ দেওয়া লাগবে। আর স্ট্যান্ডার্ড ফরম্যাটটার নাম হলো আইটি 11/2023। তাহলে নামটা মুখস্থ করেন। এই নাম মুখস্থ করে যখন আপনি পেজ বাই পেজ যান, প্রথমে কি আছে? আপনার নাম, এনআইডি। মানে হ্যাঁ, যদি বলে আইটি গো 2023 সম্পর্কে বলেন, তাহলে আপনি যা বলতে পারবে যে এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই ফরম্যাটে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা ডিক্লারেশন দিবে। তাহলে প্রথম পেজে থাকবে তার ব্যক্তিগত বিবরণ। তো ব্যক্তিগত বিবরণের নাম, এনআইডি নম্বর, তার টিন নম্বর, তার সার্কেল, কোন অঞ্চলে তার ইটিন, কোন বছরের জন্য কর দিবে। তাহলে এই ডিটেলস এগুলি লিখতে পারেন, অথবা মোটামুটি লেখেন। এরপরে আসে যে দ্বিতীয় পাতায় আয়ের বিবরণ। তাহলে আয়ের বিবরণ মানে কি? এই যে 7টা খাত, এই 7 খাতের মধ্যে কিন্তু বলা আছে আবার দেয় নাকি আর্থিক পরিসম্পদের উদাহরণ, অন্যান্য উৎসের উদাহরণ। এরপরে আরো 3টা খাত, এই সবগুলোর সমষ্টি হলো তার মোট আয়। তাহলে আগে আপনি যদি অ্যাকাউন্টস করতে যখন যাবো আমরা, অথবা কর গণনা, তাহলে প্রথমে বুঝতেছেন যে এই যে একটার পর একটা খাত বসাবো, বসায় যোগফল বের করবো। এই যে ক্রমিক ক্রম 1 হতো 10-এর সমষ্টি। তাহলে যোগ বের হলো, তো যোগ করতে গেলে প্রথমে আসবে কি? এখানে প্রত্যেকটা জায়গায় আসবে ওই খাতের আয় থেকে খরচ অথবা ভাতা বাদ দেওয়া যা আসবে। তাহলে পাশে দেখেন এই যে বলা আছে চাকরি হতে আয়, এই রিটার্নের তফসিল 1, তারপরটা হচ্ছে তফসিল 2, তফসিল 3, তফসিল 4। তাহলে এই 4টা এই রিটার্নের মধ্যেই আছে পরের পেজে। তাহলে প্রথমে আপনার ইনকাম আসলো, ইনকাম থেকে আমি বলছে কর গণনা। তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম, তো প্রথম 1 লাখ পর্যন্ত শূন্য, সরি 3,50,000 পর্যন্ত শূন্য, পরের 1,05,000। এইভাবে টোটাল ইনকামের উপরে কর আসলো, কর থেকে আর রেয়াত বাদ দিবেন। তাহলে রেয়াত বাদ দেওয়ার পরে যেটা আছে সেটা আপনার প্রদেয় কর, ন্যূনতম কর পরের ক্লাস আলাপ করবো। এরপরে বলা আছে আপনার যদি পরিসম্পদ থাকে, একের অধিক গাড়ি থাকে, এইগুলোর জন্য সারচার্জ আসবে। আপনার জন্য যদি সুদ জরিমানা থাকে সেগুলো যোগ হবে। ঠিক আছে, যোগ হওয়ার পরে প্রদেয় কর আসলো। এই প্রদেয় কর থেকে সারা বছর আপনার কাছ থেকে যদি কিছু কাটা থাকে সেটা বাদ দিবেন। আপনি যদি অগ্রিম দেওয়া থাকেন সেটা বাদ দিবেন। গত বছরের অতিরিক্ত কর দেওয়া থাকলে সেটা বাদ দিবেন। বাদ দেওয়ার পরে বলছে যদি এরপরও প্রদেয় থাকে সেটা আপনি জমা দিবেন। তাহলে এই ডেফিনেশন ফরম্যাটটা বুঝলাম। এরপরে বলা আছে যে এই যে রিটার্ন, এই রিটার্নের সাথে আপনি কি কি দাখিল করতে হবে বা কি কি ডকুমেন্টস প্রোভাইড করছেন, সেই ডকুমেন্টস এর নাম এখানে লিখতে হবে। এরপরে দেখেন এই যে তফসিল, সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী। এখানে দেখেন 3টা কলাম আছে, 1, 2, 3। তাহলে সরকারি হলে বলা আছে সরকারি কর্মচারী শুধু মূল বেতন, বকেয়া বেতন, বিশেষ বেতন, উৎসব ভাতা, এই 4টা অংশের উপরে কর দেবে, বাকি সব অকরধার্য। আবার সরকারি কর্মচারী ছাড়া যখন আসছে তখন দেখেন অব্যাহতির কলমটা নাই, কিন্তু নিচে আছে এই যে এই অংশটা আছে। তাহলে আপনি যদি প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করেন, তাহলে আপনি যা পান সব একটার পর একটা বসায় যোগফল বের করবেন। এই যোগফল থেকে 3/1 অথবা 5 লাখ টাকা বাদ দিবেন, দিয়ে বাকি টাকা করযোগ্য বেতন খাতে রাখ। তারপর বাড়ি ভাড়ার ক্ষেত্রে ফর্মুলা বলা আছে, কৃষির ক্ষেত্রে ফর্মুলা বলা আছে, ব্যবসার ক্ষেত্রে যেটা আছে এটা বেসিক্যালি
অডিটেড অ্যাকাউন্টস থেকে আসবে। এরপর কোন কোন ক্ষেত্রে রেয়াত পাবেন সেটাও বলা আছে। এরপরে আসেন আপনার ব্যক্তিগত খরচ, মানে একটা তো হলো আয় যা হয়েছে আয়ের বিপরীতে খরচ, আর একটা হলো আপনার ক্যাশ ফ্লো যেন মিলাতে পারে, এই কারণে আপনার পারিবারিক খরচ এখানে লিখবে। তাহলে এই যে পারিবারিক খরচ যে লেখা হয় এটার নাম হলো IT10BB। পরীক্ষা দেখবেন টিকা আসছে, পার্থক্য আসে অনেক সময় IT10B IT10BB এর পার্থক্য লাগে। তাহলে IT10B হলো স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার জীবন যাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণ, এখানে এই সকল খরচ থাকে, দুই একটা আইটেমের নাম লেখা। এরপরে বলা আছে পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণ, IT10B। তাহলে এটা লিখবেন যে বেসিক্যালি এটা অন কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট। এটা থাকবে কি সম্পদ দায়ের বিবরণ, তারপরে সম্পদ কোথা তার আয়ের উৎস, আয়ের রিকনসিলেশন। তাহলে এটা শুরুতে দেন কি বলা আছে যে IT10B প্রযোজ্য কাদের জন্য, সকল গণকর্মচারী দেশ ও বিদেশে যার মোট সম্পত্তির মূল্য 50 লাখ বা তার অধিক। সম্পত্তির মূল্য 50 লাখ টাকার নিম্নে, মানে 50 লাখ টাকা, একটা বলছে সম্পত্তির মূল্য 50 লাখ টাকার অধিক হইলে দিতে হবে, আবার বলছে সম্পত্তির 50 লাখ টাকার নিচে হইলেও IT10B ফিল আপ করতে হবে যদি তার মোটরযান থাকে, সিটি কর্পোরেশন এলাকায় কোনো সহায় সম্পত্তি থাকে, আর একটা হচ্ছে বিদেশে তার কোনো সম্পত্তি থাকে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন, অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি, আর একটা স্যার বলছে স্যার মোটরযানের মালিক না হলে এবং 50 লাখ টাকার নিচে থাকলে তাকে এটা জমা দেওয়া লাগবে না। এখানে কয়টা অপশন আছে দেখেন না। গণকর্মচারী আপনার 1 টাকাও নাই, আপনার সরকারি কর্মচারী আপনি দিবেন। আপনার 50 লাখ টাকার নিচে সম্পদ, কিন্তু আপনি গণকর্মচারী, তাহলে আপনি দিবেন। গণকর্মচারী না, সম্পদ 50 লাখ টাকার নিচে, দেওয়া লাগবে না। কিন্তু মোটর গাড়ি আছে, দিতে হবে। মোটর গাড়ি নাই, 50 লাখ টাকার নিচে, পৈতৃক সূত্রে গৃহ সম্পত্তি পাইছেন, মালিক বিদেশে কিছু আছে, আর একটা বলেছে কোনো কোম্পানির শেয়ার হোল্ডার করে চলে। ঠিক আছে, তাহলে দিবেন। দিলে এখানে বলা আছে কি কি জিনিস দেখেন, তার তহবিল, একটা হলো রিটার্নে প্রদর্শিত ইনকাম, আর একটা হচ্ছে রিটার্নে দেখানো হয়েছে ইনকাম না, মানে কর দেওয়া লাগবে না এরকম কিছু আছে, সেটাও দেখাইতে হবে। তারপরে দান বা অন্যান্য প্রাপ্তি, তাহলে এইভাবে হলো মোট তহবিল। তহবিল মানে হলো আপনার কাছে এই বছরে কত টাকা আসছে, এই টাকার সাথে গত বছরের টাকার বিয়োগ করলে পাবেন হলো, গত বছরে কত ছিল, তাহলে ওপেনিং প্লাস এই বছর আসছে, দুটা মিলে হলো আপনার কত টাকা খরচ যোগ্য। ঠিক আছে, এরপরে এটার সাথে আপনি আবার যোগ করবেন জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়, তাহলে বছরের শুরুতে কি ছিল, এই বছর কি আসলো। ঠিক আছে, এখান থেকে কত টাকা আমি ব্যয় করলাম, তাহলে ব্যয় এবং যা আসলো দুইটা মিলে আমার কত টাকা। তাহলে সিকোয়েন্সটা দিলে ওপেনিং যা ছিল সারা বছরে যা আসলো ওটা হলো আমার অ্যাভেলেবেল। ঠিক আছে, এটা থেকে আমি খরচ করছি, খরচ করার পর অবশিষ্ট কত আসছে, তার মানে এই বছরের শেষ তারিখে আমার কত থাকুক সেটা বেরোবে। তাহলে বের হওয়ার পরে এরপরে আপনি বিবরণ দিবেন কি, বিভিন্ন ধরনের সম্পদের কথা বলা আছে। আবার এর পাশাপাশি পরে আবার বলা আছে লাইবিলিটি। এরপরে দেন লাস্ট পেজে আবার অনেক কিছু বলা আছে। তাহলে এই 10 পাতা, তারপরে আরো 7 পাতা যেটা দিলাম আর আগের ক্লাসে যা দিলাম, এগুলো আপনারা দেখতে থাকেন। ঠিক আছে, পরের ক্লাসগুলো আমরা আর একটু স্লোলি আগাবো, বুঝছেন? কারণ যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের না তারা যেন তাল মিলাতে পারে। তাহলে এই 2 দিনের ক্লাসের উপর আপনাদের কোনো আলোচনা আছে কিনা? স্যার গত ক্লাসে বলছিলেন যে স্যার কোনটা এক কোনটা কোনগুলো শিডিউল এগুলো নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলেন।
হ্যাঁ ওটা দিব। অধ্যাদেশ অধ্যাদেশ কখন হয়? ওইগুলি আলাপ করবো, দেখি আর একটা ক্লাস, পরের ক্লাস আলাপ করবো। আজকে আজকে যেগুলি দিচ্ছে এগুলি পড়তে থাকি। জি স্যার, আমরা আজকে পুরো একটা এতটুকু পেজ দিব থাকছে। আপনাদের, সমস্যা নেই। হুম। ঠিক আছে ভাই, খোদা হাফেজ। পড়েন সবাই বাসায়, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, ভালো হবে স্যার, থ্যাংক ইউ স্যার।